হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WB স্মার্ট কোচিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা এই 41টি দিকের সমীকরণের কষে দেখি এক এই লেসন থেকে, যে এর আগের দিনে ক্লাসে আমরা শিখেছিলাম 4 দাগের এই অঙ্কগুলো। আজকে আমরা 5 দাগ এবং 6 দাগের এই অঙ্কগুলো আজকে শিখব। তো 5 দাগের যে অঙ্কগুলো রয়েছে এখানে বলছে নিচে বিবৃতিগুলি থেকে 41টি দিকের সমীকরণ গঠন করি। অর্থাৎ কী করতে হবে, যে এখানে কোশ্চেনগুলো রয়েছে এগুলো থেকে আমাদের 41টি দিকের সমীকরণ গঠন করতে হবে। তো 5-এর 1 দাগে কী অঙ্ক রয়েছে সেটা আমরা আজকে দেখব। 5-এর 1, 2, 3 এবং 6-এর দাগে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আজকে আমরা কমপ্লিট করব। তো চলো 5-এর 1 দাগের অঙ্ক কী রয়েছে সেটা দেখে নিই। তো বলছে এখানে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। ভালো করে বুঝো, এখানে কি বলছে, 42কে দুটো অংশে ভাগ করতে বলা হয়েছে যেটা এক অংশ আর অপর অংশের বর্গের সমান হয়। তো চলো দেখি এটা সলভটা কীরকমভাবে করা হচ্ছে। তো এখানে বলছে 42কে দুটো অংশে ভাগ করতে হবে। তো 42কে এমন দুটো অংশে ভাগ করবো আমরা, যে বলছে একটি অংশ অপরটার বর্গের সমান বলা হয়েছে। তো এখানে আমরা কি করব, তো দেখো যদি 42-এর একটা অংশকে আমরা 2 ধরি তাহলে অপর অংশটা কত হবে, 40 হবে। তোমরা নিশ্চয়ই জানো কি করে, কারণ হচ্ছে এখানে 2 যদি হয় তাহলে অপরটা 40ই হবে। তো ওটাকে আমরা কি করে পারবো, 42 বিয়োগ 2 করলে আমরা 40 পেয়ে যাচ্ছি, তাই না? সিম্পল। তো এখানে আমি আরেকটা এক্সাম্পল দিয়ে যদি বুঝাই, একটা অংশ যদি ধরো এখানে 10 হয় তাহলে আরেকটা অংশ কত হবে, 32। তাহলে এটা কীভাবে পেলাম, এটাও হচ্ছে 42 বিয়োগ 10 যদি করি তাহলেই আমরা 32 পেয়ে যাচ্ছি, তাই না? তো কী করব, একটা অংশকে আমরা x ধরবো, তাহলে আরেকটা অংশ কত হবে, 42 বিয়োগ x, তাই না? এটা আসবে। তো চলো আমরা এখানে ধরি নিই, লিখব যে ধরি একটি অংশ x, অতএব অপরটি কত লিখবো এখানে, তাহলে 42 বিয়োগ x। আশা করি তোমরা এটা বুঝে গেছো যে একটা অংশ যদি x হয় তাহলে অপরটা হবে 42 বিয়োগ x। তো এখানে বলা হয়েছে তাহলে একটি বর্গ অপরটির সমান, তাই না? তো এখানে লিখবো আমরা প্রশ্নানুসারে তো বর্গ বলতে আমরা কি বুঝি, বর্গ বলতে আমরা এক্স স্কোয়ার বুঝি, তাই না? তাহলে এটা এক্স স্কোয়ার হবে, একটা অংশকে এক্স স্কোয়ার করে দিলাম, তাহলে অপরটার সঙ্গে সমান হয়ে যাবে, 42 বিয়োগ এক্সের সঙ্গে সমান হয়ে গেল। এবার কি করব, আমরা ডান দিকে যে এই সংখ্যাগুলো রয়েছে এগুলোকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে প্রথমে এক্স স্কোয়ার থাকলো, এবার এই এক্সটাকে প্রথমে নিব, তাহলে এখানে মাইনাস এক্স ছিল, এদিকে আসলে হচ্ছে প্লাস এক্স হয়ে যাবে। তারপর এখানে প্লাস 42, বাঁ দিকে আসলে সেটা মাইনাস 42 হয়ে যাবে, ইকুয়াল টু 0। তার মানে আমার এটা দ্বিঘাত সমীকরণ গঠন করা হয়ে গেছে। অতএব নির্ণয় দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস এক্স, মাইনাস রয়েছে এখানে, মাইনাস 42 ইকুয়াল টু 0। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো চলো এবার নেক্সট পরে দাগের অঙ্কটা কী রয়েছে সেটা একটু দেখে নিই। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 5-এ 2 দিকে যে অঙ্কটা রয়েছে, এখানে বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। অযুগ্ম সংখ্যার ব্যাপারটা ভালো করে বোঝো, কী বলছে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল হচ্ছে 143। তো চলো এটার আমরা সলভটা কীভাবে করবো দেখে নিই। তো দেখো অযুগ্ম সংখ্যা বলতে আমরা কোনগুলোকে বুঝি, যেরকম হচ্ছে 3, 5, 7, 9, 11, এই সংখ্যাগুলো হচ্ছে অযুগ্ম সংখ্যা, তাই না? 11-এর পরে রয়েছে 13, 15 এরকম, ঠিক আছে? এই সংখ্যাগুলো হচ্ছে অযুগ্ম সংখ্যা, ঠিক আছে? তো এক একটা অযুগ্ম সংখ্যা, দেখো এখানে 3 যে রয়েছে, এই 3-এর সঙ্গে কত যোগ করলে আমরা 5 পাচ্ছি, 2, তাই না? আবার 5-এর সঙ্গে কত যোগ করলে আমরা 7 পাচ্ছি, 2। দেখো প্রত্যেকটা অযুগ্ম সংখ্যা তারপরে যে অযুগ্ম সংখ্যাটা রয়েছে সেটা কভার করতে লাগতেছে আমাদের কত করে, 2 করে লাগতেছে। 7-এর সঙ্গে 2 যোগ করলে 9 লাগতেছে, 9 হচ্ছে, তাই না? এবার 9-এর সঙ্গে 2 যোগ করলে 11 হচ্ছে, ঠিক আছে? সেমভাবে 11-এর সঙ্গে 2 যোগ করলে আমরা 13 পাচ্ছি। তার মানে একটা অযুগ্ম সংখ্যা যে রয়েছে তার মধ্যে গ্যাপ রয়েছে 2, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করব, এখানে লিখবো হচ্ছে ধরি দুটি ক্রমিক ধনাত্মক
যুগ্ম সংখ্যা লিখব এক্স এবং এক্স প্লাস টু। বোঝা গেছে? তাহলে একটা যদি এক্সাম্পল হিসেবে যদি 3 হয় তাহলে অপরটা কত হবে? এক্স প্লাস টু মানে পরেরটা, তাই না? 3 প্লাস টু। যদি এক্সাম্পল হিসেবে একটা যদি 7 হয় তাহলে অপরটা কত হবে? 7 প্লাস টু মানে 9, পরেরটা হয়ে গেল। তো সেমভাবে এখানে আমরা এক্স ধরেছি একটা, তাহলে পরেরটা হচ্ছে এক্স প্লাস টু হবে। ক্লিয়ার? এরপরে যেটা করতে বলা হয়েছে, এখানে বলছে যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল বলছে। তাহলে গুণফল আমরা এখন লিখব, কি লিখব? যে প্রশ্নানুসারে, দাঁড়াও এটা আগে বক্সের মধ্যে রেখে দিই। লিখব হচ্ছে প্রশ্নানুসারে কি লিখব? এক্স ইন্টু এক্স প্লাস টু, তাই না? এক্স ইন্টু এক্স প্লাস টু, দুটি ধনাত্মক ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল হচ্ছে 143, রাইট? তাহলে প্রশ্নানুসারে আমরা লিখলাম যে এক্স ইন্টু এক্স প্লাস টু ইকুয়াল টু 143। এরপরের লাইন কী করবো আমরা? এক্স দ্বারা গুণ করবো। এক্স দ্বারা হচ্ছে প্রথম এই এক্সকে গুণ করবো একবার, আবার এক্স দ্বারা 2কে গুণ করবো, রাইট? তাহলে এক্স দ্বারা এক্সকে গুণ করলে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার, প্লাস এক্স দ্বারা 2কে গুণ করলে পাবো আমরা 2x। ক্লিয়ার? এবার এখানে এই যে 143 ডান দিকে রয়েছে, এটাকে বাঁ দিকে নিয়ে আসলে এখানে -143 হয়ে যায়, রাইট? ইকুয়াল টু 0 ডান দিকে। তাহলে দেখো এটাই আমাদের সমীকরণ গঠন করা হয়ে গেল, দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে লিখব অতএব নির্ণয় দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 ইকুয়াল টু 0। ব্যাস এটাই হয়ে গেল আনসার আমাদের। চলো পরের অঙ্কটা দেখে নিই। তো দেখো এখানে 5-এর 3 দাগে যে অঙ্কটা রয়েছে, এখানে কি বলছে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313, তাই না? ক্রমিক সংখ্যা বলা হয়েছে। আগেরটা কিন্তু হচ্ছে ধনাত্মক অযুগ্ম সংখ্যা, আর এটা কিন্তু হচ্ছে ক্রমিক সংখ্যা। ব্যাপারটা ভালো করে বুঝবি যে ক্রমিক সংখ্যা কোনগুলো? ক্রমিক সংখ্যা হচ্ছে পরপর, যেটা হচ্ছে 1 2 3 4 5 6, তাই না? পরপর যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। তো দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি বলা হয়েছে, বর্গ করে সমষ্টি করে হবে কত? 313। তো চলো এর সমীকরণ গঠনটা আমরা দেখে নিই। তাহলে এখানে আমরা লিখব ধরি দুটি ক্রমিক সংখ্যা, লিখব হচ্ছে এক্স এবং একটা লিখব হচ্ছে এক্স প্লাস 1। ঠিক আছে? এই যে দুটি ক্রমিক সংখ্যা, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে 1। কেন? কারণটা হচ্ছে আমি একটু আগে বললাম যে আমাদের ক্রমিক সংখ্যা কোনগুলো? যেগুলো হচ্ছে 1 2 3 4, মানে কন্টিনিউ পরপর যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা, তাই না? 4 5, ঠিক আছে? তো ক্রমিক সংখ্যা একটা যদি 1 হয় তাহলে পরেরটা কত হবে? 1 + 1 2, তাই না? তাহলে এক্সাম্পল হিসেবে যদি একটা 3 হয় তাহলে পরেরটা কত হবে? 3 + 1, তার মানে কি এখানে যে সংখ্যাটাকে ধরবো সেটার সঙ্গে 1 যোগ করবো, তাহলে পরের যে ক্রমিক সংখ্যা সেটা পাবো, তাই না? যদি একটা ক্রমিক সংখ্যা 5 হয় তাহলে 5-এর সঙ্গে 1 যোগ করবো, 5 + 1, তাহলে হচ্ছে পরেরটা পাবো 6। ঠিক আছে? তো এখানেও তাই, একটা যদি এক্স হয় তাহলে পরেরটা কত হবে? পরেরটা হচ্ছে এক্স প্লাস 1 হবে। ঠিক আছে? তো এখানে বলছে যে ক্রমিক সংখ্যা দুটো হচ্ছে বর্গের সমষ্টি, কত বলছে এখানে? 313। ঠিক আছে? তো এখন আমরা কি লিখবো এখানে? প্রশ্নানুসারে বর্গ এক্স স্কোয়ার, তাই না? এক্সের বর্গ হচ্ছে এক্স স্কোয়ার, আর পরেরটা হচ্ছে এক্স প্লাস 1, এটার বর্গ। ঠিক আছে? সমষ্টি মানে যোগ, এখানে যোগ হলো, তাহলে সমষ্টি কত আছে? 313। এবার এটাকে একটুখানি আমরা সলভ করে নিই। তাহলে প্রথমটা এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার লিখলাম। পরেরটা কত লিখবো? এটাকে সূত্র করব। সূত্র কি? সূত্র হচ্ছে a + b হোল স্কোয়ারের সূত্র, তাই না? a + b হোল স্কোয়ারের সূত্র কি হয়? a স্কোয়ার প্লাস সূত্রে 2ab প্লাস b স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ। তো দেখো এখানে এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, সেই সূত্রটাই আমরা এখানে প্রয়োগ করব। তো কী লিখব? a স্কোয়ারের জায়গায় আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস সূত্রে 2, a হচ্ছে এক্স আর b হচ্ছে 1, তাই না? প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার। ক্লিয়ার? ইকুয়াল টু 313। এরপরে লাইনে যাব আমরা। দেখো এখানে এক্স স্কোয়ার যোগ করলে আমরা কত পাই? 2x স্কোয়ার পাই, তাই না? প্লাস এটাকে গুণ করলে 2 অক্ষ 2, আর এখানে এক্স, তাই না? তার মানে হচ্ছে কত? 2x প্লাস 1 স্কোয়ার মানে 1। ঠিক আছে?
এই যে 313 আছে এটাকে যদি বাঁ দিকে নিয়েছি তাহলে কত হবে -313 ইকুয়াল টু 0, রাইট। এরপরে লাইনে আমরা কী করব, এরপরে লাইনে আমরা করবো এখান থেকে আগে এই বিয়োগটা করে নিই। দেখো এখানে কত আছে 2x² যা রয়েছে তাই থাকলো প্লাস 2x, এখন 313 এটা বিয়োগ, এখানে যোগ 1 আছে, তার মানে মাইনাসে প্লাসে মাইনাস, 313 থেকে 1 বাদ দিলে হচ্ছে -312 ইকুয়াল টু 0। আচ্ছা পরের লাইন, এখান থেকে দেখো এখানে 2 রয়েছে তাই না, 2x², এখানে 2x মাইনাস তারপরে 312, মানে কি এই 312 যে রয়েছে এটাকেও 2 দ্বারা ভাগ যাবে, অর্থাৎ তো এরপরে আমরা কী করবো এখানে অর 2 কমন নেব, ঠিক আছে। এখানে যদি 2 আমরা কমন নিই তাহলে কত থাকবে x² প্লাস x শুধু থাকবে তাই না, এখানে মাইনাস দেখো 2 দ্বারা হচ্ছে 312কে যদি ভাগ করি আমরা তাহলে কত থাকবে এখানে 156 থাকবে, ঠিক আছে, ইকুয়াল টু 0। এটা হচ্ছে গুণ করে দেখবে 2 দ্বারা 156কে যদি গুণ করে দেখো 312 হয়ে যায়, 6 দুগুণে 12, 2 হাতে 1, 5 দুগুণে 10, 11, 1 হাতে 1, 2 × 2 = 3 মিলছে। তাহলে 2 এখানে গুণে রয়েছে, তাহলে 2 ওদিকে গেলে কী হবে ভাগ হয়ে যাবে, তার মানে আমাদের কী থাকবে x² প্লাস x মাইনাস 156 ইকুয়াল টু 0/2, তার মানে 2 দ্বারা 0কে ভাগ করলে আবার 0ই পাই, তার মানে আমাদের আসবে হচ্ছে x² প্লাস x মাইনাস 156 ইকুয়াল টু 0। তাহলে আমাদের সমীকরণ গঠন করা হয়ে গেছে। এবার তাহলে আমাদের কি লিখতে হবে, উত্তর লিখতে হবে অতএব নির্ণয় দ্বিঘাত সমীকরণ, কত লিখবো তাহলে x² প্লাস x মাইনাস 156 ইকুয়াল টু 0 হয়ে গেলো, তাহলে আমাদের এটা আনসার, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক দেখি। তো দেখো এখানে 6 দিকে যে কোশ্চেন রয়েছে, 6 দিকে কি বলছে, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে, অর্থাৎ 5 দিকে যে অঙ্কগুলো করলাম এই 6 দিকে অঙ্কগুলো সেম রয়েছে, এখানেও দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলা হয়েছে। তো 6-এর 1 দিকে যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখো এখানে কি বলা হয়েছে, বলছে একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তাই না। তাহলে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং বলা হয়েছে যে দৈর্ঘ্যটা প্রস্থর থেকে 3 মিটার বেশি, ঠিক আছে। তাহলে এটা যে সমীকরণ গঠন কীরকম হবে চলো আমরা দেখে নিই। তাহলে এখানে যেহেতু বলা আছে যে দৈর্ঘ্যটা প্রস্থ থেকে 3 মিটার বেশি, তাহলে আমরা কী করবো, প্রথমে এখানে প্রস্থটাকে ধরে নিব, তাহলে লিখবো হচ্ছে ধরি প্রস্থ ইকুয়াল টু x মিটার, ঠিক আছে। তো প্রস্থ যদি x মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত হবে, 3 মিটার বেশি হবে, তাই না। তাহলে কী লিখবো এখানে, অতএব দৈর্ঘ্য, আমরা দৈর্ঘ্যকে লিখবো এখানে x প্লাস 3 মিটার, রাইট। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা দুটোই পেয়ে গেলাম, তাই না। তাহলে দৈর্ঘ্য পেলাম এবং প্রস্থও পেলাম। তো এবার আমরা কি লিখতে পারি যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তাই না। তাহলে লিখবো অতএব আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আমরা আয়তক্ষেত্রের কথাটাকে উল্লেখ করবো, তার কারণ হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের সূত্র এখানে প্রয়োগ করতে হবে আয়তক্ষেত্রে। তো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু, কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে রুট দৈর্ঘ্য স্কোয়ার, আমি সংক্ষেপে লিখলাম, আর হচ্ছে প্রস্থ স্কোয়ার, ঠিক আছে, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, রাইট। তাহলে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তো দৈর্ঘ্যের জায়গায় আমরা দৈর্ঘ্যটাকে বসিয়ে দেবো, এখানে রুট দিলাম, দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 3 স্কোয়ার করবো, প্লাস প্রস্থ হচ্ছে শুধু x, তাহলে x স্কোয়ার করলাম, ঠিক আছে। তো আমরা বের করলাম কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, মানে হচ্ছে রুট x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস শুধু x স্কোয়ার, রাইট। কিন্তু বইয়ে কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 15 দেওয়া আছে। তাহলে আমরা প্রশ্ন অনুসারে এখানে লিখব, প্রশ্নানুসারে কত লিখব হচ্ছে রুট x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার, রাইট, ইকুয়াল টু 15। আশা করি এটা বুঝাতে পেরেছি। এবার কি করব, এবার হচ্ছে আমাদের এদিকে যেহেতু রুট আছে তাহলে রুটটাকে তুলতে হবে, তাই না। তো রুটটাকে তোলার কী করতে হবে, তুলতে গেলে উভয় দিকে বর্গ করতে হবে, ঠিক আছে। তাহলে অর এই যে রুট দিলাম এখানে, এবার এটার ভিতরে যেটা আছে সেটাকে আমরা সূত্র করে নিই, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রথমটা করবো। তাহলে এটা লিখবো হচ্ছে x স্কোয়ার প্লাস সূত্রের 2 a হচ্ছে x আর b হচ্ছে 3, তাই না, প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার, রাইট। তারপরে প্লাস x স্কোয়ার ছিল, এটা আমরা নিলাম, এই যে প্লাস x স্কোয়ার, ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে এটা পুরোটাকে কী করবো,
এটাকে হোল স্কোয়ার করে দেবো ইকুয়াল টু এদিকে করবো 15 স্কোয়ার। ঠিক আছে, এখানে লিখতে পারো, মানে লিখতে হবে কি যে উভয় দিকে বর্গ করে পাই, ক্লিয়ার? তাহলে বর্গ করলে কী হবে, এখান থেকে রুটটা উঠে যাবে এদিক থেকে। ঠিক আছে, একই সঙ্গে রুট এবং স্কোয়ার থাকলে রুটটা উঠে যায়। ঠিক আছে, তাহলে এখানে রুট উঠে গেলে কী থাকবে, তাহলে এক্স স্কোয়ার থাকবে, প্লাস এটা হচ্ছে 3 দুগুণে 6 6x প্লাস 3 3 হচ্ছে 9 প্লাস আবার এখানে একটা এক্স স্কোয়ার আছে। ঠিক আছে, ইকুয়াল টু 15 স্কোয়ার মানে 15 × 15 করলে কত হবে, 225 হবে। ঠিক আছে, তোমরা একটা গুণ করে দেখবে। দেখো এখানে আমি যদি 15 গুণ করে তোমাদেরকে দেখাই, 15 × 5, তাহলে 5 15 কত হচ্ছে 75। আমি 75-এ 5 নিলাম। ঠিক আছে, হাতে থাকবে 7, তাই না? এবার হচ্ছে হাতে 7 আছে। আচ্ছা, 15কে 15 সাথে কত হয় 22। ঠিক আছে, এই যে দেখো 225 আসছে, তাই না? আচ্ছা, পরের লাইনে যাই। পরের লাইনে কী করবো, এই যে এখানে এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার, দুটোকে যোগ করলে কত পাই আমরা, 2x স্কোয়ার। ঠিক আছে, তারপরে প্লাস 6x লিখলাম, প্লাস 9। এবার এই যে 225 এসে এটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো, নিয়ে আসলে কত হবে, মাইনাস কত হবে, এটা মাইনাস 225, কারণ হচ্ছে ডান দিকে প্লাস রয়েছে, বাঁ দিকে আসলে মাইনাস হয়ে যায়, ইকুয়াল টু 0। ঠিক আছে, এরপরে লাইনে 2x স্কোয়ার প্লাস 6x, এখানে দেখো প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস হয়। বড় সংখ্যা হচ্ছে 225 মাইনাস, তাহলে এখানে মাইনাস আসবে। তার মানে প্লাসে মাইনাসে মাইনাস হলে 225 থেকে 9 বাদ দিতে হবে, তাই না? তাহলে 225 থেকে 9 বাদ দিলে কত হয়, 216 হয়, তাই না? ইকুয়াল টু 0। তোমরা একটা বিয়োগ করে ক্যালকুলেশন করে দেখো কত আসে, 216 হবে। ঠিক আছে, এরপর লাইন কী করবো, দেখো এখানে 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 216, তার মানে কি এখান থেকেও 2 কমন নেওয়া যায় কিন্তু। ঠিক আছে, আগের অঙ্কটার মতো। তাহলে 2 কমন নিলে পরে এটা কত হবে, এক্স স্কোয়ার প্লাস 3x, তারপরে হচ্ছে মাইনাস 216, মানে 2 দিয়ে যদি ভাগ করা হয় 216কে, তাহলে কত হবে, 108, তাই না? ইকুয়াল টু 0। পরের লাইনে যাবো। পরের লাইনে কী করবো, সিম্পল এটা ব্র্যাকেটের মধ্যে যা রয়েছে সেটাই থাকবে এখানে, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 মানে 108, ইকুয়াল টু এই যে 2 এখানে গুণ আছে, দুটো দিকে গিয়ে কী হবে, ভাগ হয়ে যাবে, মানে 0/2, তাই না? তো 0/2 হলে কত হয়, 0ই হয়। 2 দ্বারা 0কে ভাগ করলে 0 হবে। তাহলে পরের লাইন কী হবে, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। দেখো অঙ্কটাকে কিন্তু অনেকটা ডিটেলসে করা হয়েছে, তাই একটু লং হচ্ছে। কারণ ডিটেলস করেছি কারণ হচ্ছে তোমাদের যাতে এটা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে, বুঝতে কোনো অসুবিধা না হয়, তাই আমি একটু ডিটেলস এটা করাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে যে উত্তরে লিখবো সেটা কি লিখবো, যে নির্ণয় দ্বিঘাত সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। হ্যাঁ, ঠিক আছে, এটা হবে অ্যান্সার। তো চলো এরপরে নেক্সট অঙ্কটাকে দেখে নিই। তো এখানে দেখো যে 6-2 দেখে কোশ্চেনটা কী বলছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। ঠিক আছে, তাহলে এখানে ভালো করে বোঝো কী বলছে, 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তাহলে চিনির দাম কত বলছে এখানে, প্রতি কিগ্রা 1 টাকা করে কম হতো। ঠিক আছে, তাহলে এখানে চিনির যে মূল্যটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি ধরে নিয়ে আমাদের সমীকরণ গঠনটাকে করতে হবে। তো চলো এটার সমীকরণ গঠন কীরকম হবে একবার দেখে নিই, 6-2 দাগেরটা। তাহলে এখানে আমরা চিনির যে প্রতি কিগ্রা চিনির ক্রয় মূল্য সেটাকে আমরা ধরবো। তো চলো এখানে লিখি যে ধরি প্রতি কিগ্রা মানে 1 কেজি, তাই না? প্রতি কিগ্রা চিনির এখানে দাম লিখি বা মূল্য। ঠিক আছে, কী লিখবো, এক্স টাকা। ঠিক আছে, এক্স টাকা। তো এখানে অ্যাকচুয়ালি কথাটাকে যদি আমরা ঘুরে লিখি তাহলে কী লেখা যাবে এখানে, যে এক্স টাকায় চিনি পাওয়া যায় 1 কিগ্রা, তাই না? তাহলে 1 টাকায় কতটা চিনি পাওয়া যাবে, 1/x কিগ্রা, রাইট? তাহলে 80 টাকায় কতগুলো চিনি পাওয়া যাবে, 80/x কিগ্রা, বোঝা গেছে? তো এটাই আমরা এখানে লিখবো।
তাহলে প্রতি কিগ্রা চিনির দাম যদি x টাকা হয় তাহলে আমরা লিখবো এখানে ডিরেক্টলি অত কিছু না লিখে কি লিখবো যে অতএব 80 টাকায় চিনি পাওয়া যায় x/80 সরি 80টা উপরে হবে 80 থেকে কাটলাম পুরো 80/x কিগ্রা। ঠিক আছে, যেহেতু আমরা এটা আগে একটু বুঝিয়েছি যে 80 টাকায় কতগুলো চিনি পাওয়া যাচ্ছে 80/x কিগ্রা, তো এখানে লিখেছি যে 80 টাকায় চিনি পাওয়া যাবে 80/x কিগ্রা। ক্লিয়ার? এবার চিনির দাম হচ্ছে 1 টাকা কম হতো, তাহলে কী লিখবো এখানে চিনির দাম 1 টাকা যদি কম হয় কত ছিল x টাকা, তাহলে 1 টাকা কম হচ্ছে x-1, তাই না? তাহলে চিনির দাম x-1 টাকা হলে 80 টাকায় চিনি পাওয়া যায় কত লিখবো এখানে দেখো কথাটাকে এখানে বুঝতে হবে। বলছে যে x-1 টাকা হলে না চিনির দাম মানে 1 কিগ্রার দাম, তার মানে এটাকে যদি আমরা লিখি এইভাবে যে x-1 টাকায় চিনি পাওয়া যায় হচ্ছে 1 কিগ্রা। ঠিক আছে, তাহলে 1 টাকায় পাওয়া যাবে কতটা 1/x-1, তাই না? x-1 কিগ্রা। এবার 80 টাকা কতগুলো পাওয়া যাবে, এই 80টা আবার সেম উপরে গুণ হবে 1 × 80, তাই না? নিচে হবে x-1, তার মানে হচ্ছে 80/x-1 কিগ্রা, রাইট? তাহলে এটাই হচ্ছে এখানে যে 80 টাকায় চিনি পাওয়া যায় কতটা হবে যে 80 উপরে হবে 80 উপরে নিচে হবে x-1 কিগ্রা। ঠিক আছে, তার মানে কি যখন হচ্ছে চিনির দামটা কম হচ্ছে তখন কি হবে এখানে 4 কিগ্রা চিনি বেশি পাওয়া যায়। কোশ্চেনটাতে দেখো তোমাদের বইয়ে কত রয়েছে 4 কিগ্রা চিনি বেশি পাওয়া যায়। তার মানে কি লিখবো এখন এটা থেকে আগেটা যদি বিয়োগ করি তাহলে হবে বিয়োগফল 4, রাইট? তাহলে প্রশ্নানুসারে আমরা লিখবো এখানে প্রশ্নানুসারে 80/x-1 এটা থেকে মাইনাস করব 80/x ইকুয়াল টু কত লেখা দেখাবো এখানে 4। ঠিক আছে, কারণ হচ্ছে যখন দাম ছিল x টাকা তখন যা পরিমাণ চিনি পাওয়া যেত মানে 80/x কিগ্রা চিনি পাওয়া যেত 80 টাকায়। ঠিক আছে, যখন দামটা কমেছে মানে 1 টাকা কম হতো, মানে 1 টাকা কম হলে কত হবে তাহলে x-1, তাই না? x-1 টাকা হলে তাহলে 80 টাকা কতগুলো চিনি পাওয়া যাবে 80/x-1 টাকা 1 কিগ্রা চিনি পাওয়া যাবে। ঠিক আছে, তার মানে এখানে যখন দামটা কম হলো তখন কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি পাওয়া যাচ্ছে। তাহলে এই বেশি পরিমাণ চিনি থেকে আগের যে চিনি পরিমাণটা ছিল সেটা মাইনাস করলে কত হবে 4 কিগ্রা হবে, রাইট? তাই এখানে প্রশ্ন অনুসারে দেখালাম যে 80/x-1 এখান থেকে মাইনাস করা হয়েছে 80/x ইকুয়াল টু কত দেখাবো তাহলে 4, রাইট? এবার এটাকে একটুখানি সলভ করে নিই। তো দেখো এখানে কি করব, এই যে x-1 আর এখানে x যে রয়েছে এই দুটোকে আমরা লসাগু করব। ঠিক আছে, তাহলে x-1 ইন্টু x। ঠিক আছে, x-1 দ্বারা এটাকে যদি ভাগ করি তাহলে x-1টা কেটে যাচ্ছে, থাকে কত x। এই যে x দ্বারা উপরের 80কে গুণ করবো তাহলে কত হবে এখানে 80x। ক্লিয়ার? তারপরে মাইনাস, এই মাইনাস চিহ্নটা দিলাম। এবার x দ্বারা এটাকে যদি ভাগ করি আমরা নিচেরটাকে পুরোটাকে তাহলে x কেটে যাবে, তাই না? থাকবে হচ্ছে x-1। এই x-1 আর 80 গুণ করতে হবে, তাহলে গুণ করলে কী লিখবো আমরা 80 × x-1। ঠিক আছে, ইকুয়াল টু কত এদিকে 4। আচ্ছা, পরের লাইনে কী করবো, কত রয়েছে 80x মাইনাস এই যে 80 দ্বারা x গুণ করতে হবে, এখানে আবার 80x আসবে, তাই না? এই মানে যে কী হয় প্লাস, তাহলে কত হবে এখানে 80। ঠিক আছে, নিচে যা আছে কী আছে এখানে x দ্বারা x গুণ করলে কত হবে x² মাইনাস x দ্বারা 1কে গুণ করলে কত হবে x, তাই না? তাহলে এটা হচ্ছে 4, এই নিচে 1 ধরেছি। এবার বর্গমূল করি, বর্গমূল করলে 4 দ্বারা এটাকে গুণ করি তাহলে কত হবে 4x² মাইনাস 4x ইকুয়াল টু এখানে দেখো 80x কিন্তু কেটে যাচ্ছে, একটা প্লাস একটা মাইনাস, তাই না? তাহলে 1 দ্বারা 80কে গুণ করলে কত হবে এখানে 80 হবে। ঠিক আছে, এরপরে লাইনে কী করবো, और 4x² মাইনাস 4x
এই 80টা বাদিকে আসলে এটা আবার -80 হয়ে যাবে, তাই না? ইকুয়াল টু 0। এখান থেকে 4 কমন নাও, 4 কমন নিলে কত আসবে? 4 কমন নিলে x² মাইনাস এক্স মাইনাস হচ্ছে এখানে 20 হবে, তাই না? 4 20 80 হয়, ইকুয়াল টু 0। এই 4 গুণ আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে কত আসবে? x² মাইনাস এক্স মাইনাস 20, মানে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাই থাকলো এখানে, ইকুয়াল টু 0/4। ঠিক আছে, তার মানে আমাদের সমীকরণ আসবে x² মাইনাস এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে উত্তর লিখবে এখানে নির্ণয় দ্বিঘাত সমীকরণ আসবে x² মাইনাস এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0। এটা আসবে অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি। তো ক্লাস ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো চলো পরের অঙ্কটা দেখে নিই। তো এরপরে দেখো যে 6-এ 3 থেকে যে অঙ্কটা রয়েছে এখানে বলছে যে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে ওখানে ভালো করে বুঝবে যে দুটো স্টেশনের মধ্যে দূরত্ব কত হচ্ছে? 300 কিমি। তাহলে ট্রেনটা প্রথমে একটা স্টেশন থেকে, মানে প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। এবার ট্রেনটার গতিবেগটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, বলছে যে ঘন্টায় 5 কিমি যদি বেশি হয় গতিবেগটা, তাহলে হচ্ছে ট্রেনটি হচ্ছে দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগবে। তাহলে ট্রেনটার গতিবেগ কত, তাই না? সেটাকে আমরা ধরে নিব। চলো দেখে নিই কোশ্চেনটা কীভাবে আমরা সমীকরণ গঠন করব সেটা দেখে নেব। তো এখানে বলা হয়েছে যে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব, ধরো হচ্ছে একটা স্টেশন এখানে রয়েছে, এখান থেকে আরেকটা স্টেশনের দূরত্ব কত হচ্ছে, ধরো এটা, তো এখানে হচ্ছে 300 কিমি দূরে রয়েছে না, 300 কিমি দূরে আরেকটা স্টেশন রয়েছে। এবার এটা যেতে যতটা সময় লাগছে এবার গতিবেগে রয়েছে, তো যদি গতিবেগটা হচ্ছে 5 কিমি বেশি হয় তাহলে 2 ঘন্টা কম সময় লাগবে। ঠিক আছে, 2 ঘন্টা কম লাগবে সময়টা। তো ট্রেনটার গতিবেগ কত সেটাকে আমরা ধরবো আগে। তাহলে এখানে লিখি যে ধরি ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা, মানে হচ্ছে ঘন্টায় x কিমি, রাইট? তাহলে x কিমি পার ঘন্টা যদি হয় তাহলে 30 কিমি যেতে কতটা সময় লাগবে, তাই না? তার মানে x কিমি যেতে কতটা সময় লাগে? 1 ঘন্টা লাগে। তাহলে 30 কিমি যেতে কতটা সময় লাগবে? তার মানে সময় বের করতে গেলে আমাদের কি করতে হবে? তাহলে লিখবো আমরা অতএব 300 কিমি, তাই না? তাহলে 300 কিমি যেতে সময় লাগে। তাহলে সময় বের করতে গেলে আমরা কি লিখব? সময় বের করতে গেলে আমরা লিখব যে দূরত্ব বাই গতিবেগ। ঠিক আছে, দূরত্ব বাই গতিবেগ, এদিকে আমরা লিখব ঘন্টা। তাহলে দূরত্ব কত আছে? দূরত্ব হচ্ছে 300 কিমি লিখলাম, গতিবেগ কত হচ্ছে? x কিমি, তাই না? তাহলে এতটা সময় লাগছে, যে পরিমাণ স্পিডে রয়েছে x কিমি পার ঘন্টা, তাহলে ওর সময় লাগছে ট্রেনটার 300/x ঘন্টা, রাইট? এবার বলা হয়েছে যে গতিবেগ 5 কিমি বাড়ানো হয়েছে। ঠিক আছে, তাহলে কী লিখবো আমরা? গতিবেগ x + 5 কিমি পার ঘন্টা হলে 300 কিমি যেতে সময় লাগে। 300 কিমি যেতে এবার কত সময় লাগবে? তাহলে এটাও সেম সময় লাগছে, মানে সময়টা বের করতে গেলে কী লিখবো? দূরত্ব বাই গতিবেগ, তাই না? দূরত্ব বাই গতিবেগ করব। তাহলে দূরত্ব বাই গতিবেগ কত হচ্ছে? এখানেও সেম আমরা বসাবো যে দূরত্ব জায়গায় হচ্ছে 300 কিমি, রাইট? গতিবেগ কত? গতিবেগ এখানে হচ্ছে x + 5, রাইট? x + 5 কিমি। তার মানে
যখন হচ্ছে স্পিডটা বাড়ানো হয়েছে তখন কিন্তু এখানে 2 ঘন্টা কম সময় লেগেছে। সরি, এটা কিমি না, এটা হচ্ছে ঘন্টা হবে এখানে, এটা ঘন্টা, ঠিক আছে। তাহলে 300/x+5 এখানে কত ঘন্টা কম সময় লেগেছে? এখানে কোশ্চেনের মধ্যে বলেছে 2 ঘন্টা কম সময় লেগেছে এটার মধ্যে। তাহলে আমরা কি লিখবো? এটা থেকে এটাকে বিয়োগ করলে আমরা সমান সমান 2 দেখাবো, ঠিক আছে। তাহলে আমরা প্রশ্নানুসারে লিখবো, প্রশ্নানুসারে প্রথমটা থেকে পরেরটাকে মাইনাস করব। এখানে যেহেতু 2 ঘন্টা কম সময় রয়েছে তাহলে লিখবো হচ্ছে 300/x মাইনাস 300/x+5 ইকুয়াল টু কত? 2 ঘন্টা কম সময় লেগেছে, রাইট। এরপর লাইন আমরা একটুখানি সলভ করে নেব, অর দেব। এখানে লসাগু করবো আমরা x আর x+5 এর লসাগু, তাহলে x আর x+5 এর লসাগু হবে x ইন্টু x+5, ঠিক আছে, x ইন্টু x+5 হলো। এবার কি করব? এবার আমরা এখানে হচ্ছে x দ্বারা এটাকে ভাগ করব, এই নিচেরটাকে, মানে x ইন্টু x+5কে। তাহলে x দ্বারা যদি ভাগ করি আমরা x কেটে যাবে, তাই না? থাকবে হচ্ছে আমাদের কত? x+5। x+5 আর এই 300 গুণ করতে হবে, তাহলে এখানে আমরা কি লিখব? 300 ইন্টু x+5, ঠিক আছে। মাঝখানে মাইনাস রয়েছে, মাইনাস দিলাম। এবার x+5 দ্বারা এটা পুরোটাকে ভাগ করলে x+5 যেটা সেম রয়েছে সেটা কেটে যাবে, থাকবে কত? থাকবে সেখানে x। তাহলে x দ্বারা 300কে গুণ করে তাহলে কত হবে এখানে? 300x, ঠিক আছে, ইকুয়াল টু এখানে রয়েছে 2। তারপরে লাইন 300 দ্বারা এটাকে যদি গুণ করি কত হবে এখানে? 300x, তাই না? 300 দ্বারা 5কে গুণ করলে মাইনাস 3 5 15, মাইনাস তো না, এখানে প্লাস রয়েছে, 3 5 হচ্ছে 1500। তারপরে মাইনাস এখানে রয়েছে 300x, দিয়ে দিলাম 300x। নিচে রয়েছে x দ্বারা xকে গুণ করলে হবে আমাদের x², x দ্বারা আবার 5কে গুণ করলে হবে এখানে প্লাস 5x ইকুয়াল টু 2, ঠিক আছে। তারপরে কি করবো দেখো, এখানে উপরে আমরা দেখতে পাচ্ছি একটা প্লাস 300x আর একটা রয়েছে মাইনাস 300x, তাহলে এটা কেটে যায়, তাই না? কাটার পরে এরপরে লাইন যেটা করবো আমরা সেটা হচ্ছে 2 এর নিচে 1 ধরে বজ্রগুণন করবো। তাহলে বজ্রগুণটা কেমন করবো? 2 দ্বারা আগে এটাকে করি, 2 দ্বারা যদি নিচের থেকে গুণ করি তাহলে হচ্ছে এখানে 2x² প্লাস 5 দুগুণে হচ্ছে 10 হবে এখানে 10x, তারপরে হচ্ছে ইকুয়াল টু 1 দ্বারা 1500 গুণ করলে এখানে 1500ই আসবে, ঠিক আছে। পরের লাইন চলে যাই, পরের লাইনে কী রয়েছে এখানে? 2x² আসবে প্লাস 10x, এই 1500টাকে বাদ দিকে নিয়ে আসলে হচ্ছে মাইনাস 1500 হবে ইকুয়াল টু ডান দিকে হচ্ছে 0, ঠিক আছে। এরপরে কী করবো আমরা? এখান থেকে 2 কমন নিব। দেখো যদি 2 কমন নিই তাহলে আমাদের আসবে হচ্ছে x² প্লাস 5x এখানে, ঠিক আছে, মানে 5 দুগুণে 10 হয়। আর 1500কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে? 750, তাই না? হলো ইকুয়াল টু হচ্ছে 0। এখানে 2 দেখো গুণে রয়েছে, তাহলে ওদিকে গেলে ভাগ হবে। তাহলে পরের লাইনে আমরা লিখব x² প্লাস 5x মাইনাস 750 মানে 750 ইকুয়াল টু 0/2, মানে 2 দ্বারা 0কে ভাগ করলে কত পাই? 0 পাই। তাহলে এখানে আমাদের সমীকরণ হচ্ছে x² প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণ গঠন করা হয়ে গেল। এখন আমরা এখানে উত্তর লিখব, অতএব নির্ণয় দ্বিঘাত সমীকরণ x² প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0, এটা হবে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। তো চলো আমরা পরের দিকে অঙ্কটাকে দেখব। তো এখানে 6-4 দাগে যে অঙ্কটা রয়েছে এখানে কি বলছে দেখো, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। ভালো করে বোঝো, ক্রয় করেছে আবার 336 টাকায় বিক্রি করেছেন, ঠিক আছে। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তাহলে শতকরা যেটা লাভ হবে সেটা হচ্ছে তার ক্রয় মূল্যের সঙ্গে সমান হবে, ঠিক আছে। তাহলে কি করবো আমরা? এখানে ক্রয় মূল্য কত সেটাকে আমরা ধরে নিব, ঠিক আছে। ধরে নিয়ে তারপর আমরা সমীকরণটাকে গঠন করব। তো চলো সমীকরণ গঠন কীরকম হচ্ছে সেটা দেখে নেওয়া যাক। তাহলে 6-4 দাগে আমরা কি লিখবো হচ্ছে, ধরি ঘড়িটির ক্রয় মূল্য মানে কেনা দাম কত ধরবো?
ধরি হচ্ছে এক্স টাকা, রাইট, এক্স টাকা, এবং ঘড়িটি বিক্রি করেন কত টাকায়? 336 টাকায়, তাই না? তাহলে কি লিখবো? অতএব লাভ হয়, লাভ কত হবে? তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটাকে মাইনাস করলে লাভ হবে, তাই না? তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 336 বিয়োগ এক্স, এই টাকাটা হচ্ছে লাভ, ঠিক আছে? তাহলে এত টাকা যদি লাভ হয়, এখন আমরা শতকরা লাভ বের করবো, তাই না? তো শতকরা লাভ বের করি, অতএব শতকরা লাভ তোমরা নিশ্চয়ই জানো যে শতকরা লাভ কীভাবে বের করি। শতকরা লাভ বের করার জন্য কী করবো? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, ঠিক আছে? তাহলে শতকরা লাভ কী লিখবো? যে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, ঠিক আছে? এটা হচ্ছে শতকরা লাভ। তাহলে লাভ হচ্ছে কত আমাদের? লাভ হচ্ছে 336 বিয়োগ এক্স, আর ক্রয় মূল্য কত আমাদের? এক্স টাকা, রাইট? এটার সঙ্গে আমরা 100 গুণ করব, তাহলে এটা হচ্ছে আমাদের শতকরা লাভ, এই টাকাটা, ঠিক আছে? তো এই যে শতকরা যে লাভটা, এই টাকাটা, এটা কার সঙ্গে সমান হবে? ক্রয় মূল্যের সঙ্গে সমান হবে। কোশ্চেনে বলা আছে যে ক্রয় মূল্যের সঙ্গে সমান। তো এবার আমরা কি লিখব? প্রশ্নানুসারে লিখব কত? 336 বিয়োগ এক্স ইন্টু 100, দেখো এটা 100, এটা উপরেই থাকে, তাহলে লিখলাম, নিচে লিখবো এক্স ইকুয়াল টু কত আছে আমাদের? এক্স, তাই না? এই ক্রয় মূল্যের সঙ্গে সমান হয়ে গেল। তাহলে এক্সের নিচে কত ধরবো? 1 ধরবো, ধরে বর্গগুণন করবো, ঠিক আছে? তো এখানে এই বর্গগুণে কী করবো? প্রথমে হচ্ছে এক্স দ্বারা এক্সকে গুণ করবো। তাহলে এক্স দ্বারা এক্সকে গুণ করলে আমাদের কত হবে? এক্স স্কোয়ার, তাই না? সমান সমান দিব 1 দ্বারা উপরটাকে গুণ করবো, ঠিক আছে? 1 দ্বারা উপরটাকে গুণ করলে আমাদের এটা কত আসে? যা আছে তাই আসবে। তো উপরটাকে গুণ করলে পরে আমরা 100 দ্বারা আবার ডাইরেক্ট গুণ করে দিই। এখানে কত হচ্ছে? 336, তার সঙ্গে 100 গুণ করলে এখানে দুটো শূন্য লেগে যাবে, মাইনাস 100 দ্বারা এক্সকে গুণ করলে হবে 100 এক্স, ঠিক আছে? পরের লাইনে যাব, ডান দিকে দুটোর সঙ্গে বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে এখানে প্রথমে এক্স স্কোয়ার থাকবে, তারপরে যেটা হয় এক্স থাকে, তো 100 এক্স যেটা আছে মাইনাস, সেটাকে ডান দিকে আসলে প্লাস 100 এক্স হয়ে যাবে। 33,600 যেটা আছে এটা প্লাসে আছে, তাহলে বাঁ দিকে আসলে সেটা মাইনাস হবে। 33,600 ইকুয়াল টু 0, ডান দিকে 0, ঠিক আছে? তো দেখে নাও এখানে যেটা আমি করেছি, ডান দিকে যেগুলো ছিল সেগুলোকে বাঁ দিকে নিয়েছি। 100 এক্স ছিল, সেটা হচ্ছে বাঁ দিকে নিয়ে এসেছি, তো মাইনাস ছিল, মাইনাসটা প্লাস হয়ে গেছে, আর 33,600 সেটা প্লাস ছিল, সেটা হচ্ছে মাইনাস হয়ে গেছে, ঠিক আছে? তো আমাদের দীঘা সমীকরণ গঠন হয়ে গেছে এখানে। তো এক্ষেত্রে আমরা উত্তরটাকে লিখবো, অতএব নির্ণয় দ্বিঘাত সমীকরণ কত আসছে এখানে? এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 33,600 ইকুয়াল টু 0, ঠিক আছে? এটাই হবে আনসার। তো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। তো দেখতেই পাচ্ছ এখানে 6-এর 5 দাগে যে অঙ্কটা রয়েছে, এখানে বলছে যে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা কম সময় লাগে। তাহলে স্রোতের বেগটা দেওয়া আছে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি, তার মানে কি নৌকোর বেগ কত সেটা দেওয়া নেই, তার মানে নৌকোর বেগটাকে ধরে নিতে হবে, ঠিক আছে? নৌকোর বেগ ধরে নিয়ে আমাদেরকে অনুকূলে হচ্ছে 21 কিমি গিয়ে আবার হচ্ছে ওই দূরত্ব ফিরে আসতে, ঠিক আছে? ফিরে আসতে তার মানে কি প্রতিকূল হবে, তো ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে, ঠিক আছে? যাবে এবং ফিরে আসবে, ঠিক আছে? অনুকূলে এবং প্রতিকূলে দুটোই। তো চলো এটাকে আমরা দেখে নিই কীভাবে সমীকরণ গঠন হবে। তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা এখানে কী লিখবো? যে ধরি নৌকার গতিবেগ হচ্ছে এক্স কিমি পার ঘন্টা, অর্থাৎ ঘন্টায় এক্স কিমি, রাইট? এক্স কিমি পার ঘন্টা। অনুকূলে নৌকার গতিবেগ, তাহলে অনুকূলে কি মানে যেদিকে স্রোত যাচ্ছে সেদিকেই নৌকাটা যদি যায়,
তাহলে হচ্ছে স্রোতের বেগ আর নৌকোর বেগ দুটো হচ্ছে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে নৌকোর বেগ x কিমি আর স্রোতের বেগ হচ্ছে 2 কিমি, তাহলে x + 2 কিমি পার ঘন্টা হয়ে যাবে, ঠিক আছে। এটা আসছে রাইট। এবং প্রতিকূলে নৌকার গতিবেগ কত হবে? প্রতিকূলে মানে কি, স্রোত যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে হচ্ছে নৌকোটাকে আসতে হবে। তাহলে এখানে যে গতিবেগটা হবে সেটা হচ্ছে x - 2 কিমি পার ঘন্টা। আশা করি বুঝাতে পেরেছি। তো অনুকূলে যে গতিবেগ সেটা হচ্ছে x + 2 কিমি পার ঘন্টা, আর প্রতিকূলে গতিবেগ হচ্ছে x - 2 কিমি পার ঘন্টা। তাহলে অনুকূলে যেতে নৌকাটার কত সময় লাগছে? অনুকূলে কত কিমি যাচ্ছে? 21 কিমি, তাই না? তাহলে 21 কিমি আমরা লিখব, প্রথমে আমরা লিখে নিই এখানে অনুকূলে, এটা হচ্ছে অনুকূলে 21 কিমি যেতে সময় লাগে। দেখো এখানেও সময় আছে, তাই না? এখানেও সময় বের করতে বলেছে। তাহলে সময়ের জন্য কি লিখবো আমরা এখানে? দূরত্ব বাই গতিবেগ, ঠিক আছে। তাহলে দূরত্ব কত এখানে আমাদের? এখানে দূরত্ব আমাদের হচ্ছে 21 কিমি, তাই না? আর যেটা গতিবেগ সেটা হচ্ছে x + 2, অনুকূলে হচ্ছে x + 2, তাই না? এই এত ঘন্টা হলো। এবার হচ্ছে প্রতিকূলে কত সময় লাগছে সেটা বের করব। তাহলে প্রতিকূলে তাহলে এটা হচ্ছে দুর্গু করবে। প্রতিকূলে 21 কিমি যেতে সময় লাগে। এটা যেতে তো হবে না, এটা আসতে মানে ফিরতে, ঠিক আছে। প্রতিকূলে 21 কিমি ফিরতে সময় লাগে। এটাও সেম, সময় বের করতে বলা আছে। তাহলে সময় কী হবে? দূরত্ব বাই গতিবেগ, তাই না? দূরত্ব হচ্ছে কত? 21 কিমি। আর গতিবেগটা কত? গতিবেগ হচ্ছে এখানে x - 2, তাই না? এই যে ঘন্টাটা। তাহলে দুটোই মানে যেতে এবং আসতে টোটাল কত সময় লেগেছে? 10 ঘন্টা। তার মানে এই দুটোকে প্লাস করে আমরা সমান 10 দেখাবো, ঠিক আছে। তাহলে এখন আমরা কি লিখবো? প্রশ্ন অনুসারে 21/x + 2 প্লাস 21/x - 2 ইকুয়াল টু 10, ঠিক আছে। তাহলে যেহেতু হচ্ছে যেতে এবং আসতে, তাই না, ফিরতে দুটোই মিলে 10 ঘন্টা সময় লেগেছে। তো তাই আমরা এখানে 21 কিমি যেতে অনুকূলে গেল, সেখানে সময় লেগেছে হচ্ছে 21/x + 2, আবার প্রতিকূলে 21 কিমি ফিরতে সময় লাগছে হচ্ছে 21/x - 2 ঘন্টা। তাহলে দুটো মিলে দুটোকে প্লাস করবো, করে সমান হচ্ছে 10 দেখাবো। ক্লিয়ার? তো এখানে এখন সলভ করতে হবে, একটু সলভ করে দেখাতে হবে দ্বিঘাত সমীকরণ আকারটা। তো কী করবো এখানে? আমরা দুটোকে লসাগু করবো। একটা হচ্ছে x + 2, আকার কি আছে? x - 2, ঠিক আছে। দুটো লসাগু হচ্ছে x + 2 × x - 2 হয়ে যাবে। তাহলে x + 2 দ্বারা এই দুটোকে ভাগ করলে আমাদের সেম যেটা আছে x + 2টা কেটে যাবে, থাকবে হচ্ছে x - 2। x - 2 আর 21 তাহলে গুণ করতে হবে। তাহলে 21 × x - 2 বোঝা গেছে। মাঝখানে যে প্লাস সেটা দিয়ে দেবো। এবার x - 2 দ্বারা যদি ভাগ করি আমরা এটাকে, এই নিচেরটাকে, তাহলে কী হবে? x - 2টা কেটে যাবে সেমটা, তাই না? থাকবে হচ্ছে তাহলে কি x + 2, এই x + 2 আর হচ্ছে 21 গুণ করতে হবে। তাহলে এখানেও সেম লিখবো 21 × x + 2। ক্লিয়ার? ইকুয়াল টু কত আছে? ডান দিকে হচ্ছে 10 আছে, ঠিক আছে, 10 দিয়ে দিলাম। আচ্ছা, পরের লাইন হচ্ছে 21 দ্বারা গুণ করে দিই উপরেটাকে। এই যে 21 দ্বারা গুণ করলে হচ্ছে 21x - 21 দুগুণ আছে 42, ঠিক আছে। তারপরে প্লাস রয়েছে, প্লাস হচ্ছে 21 দ্বারা যদি গুণ করি এটাকে, তাহলে এখানেও হচ্ছে 21x, এখানে প্লাস 42 হবে, তাই না? 21 দুগুণে 42, ঠিক আছে। আর নিচে এটাকে কী করবো আমরা? স্কোয়ার মানে বিস্কোয়ার সূত্রে বসাবো। তার মানে এখানে আসবে হচ্ছে আমাদের x² মাইনাস b² মানে কত? 2² মানে কত হবে? 4, তাই না? ইকুয়াল টু এখানে আছে 10 হলো।
এবার কী করবো, আমরা 10-এর নিচে 1 ধরে বজ্রও গুণ করব, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে যে 21x একটা এটা প্লাস, সামনে যে একটা 21x আছে এটাও প্লাস রয়েছে, তাই না। তো 42 হচ্ছে কাটা যাচ্ছে, একটা প্লাস একটা মাইনাস রয়েছে। তাহলে এখানে আমরা লিখব 10 দ্বারা এই নিচেরটাকে গুণ করে আমরা প্রথমে বাঁ দিকে বসিয়ে নিই। তাহলে 10 দ্বারা x² গুণ করলে হবে 10x² মাইনাস 4×10 = 40 ইকুয়াল টু 1 দ্বারা যদি আমরা গুণ করি যে 21x আর 21x দুটোকে যোগ করলে কত হবে 42x। তাহলে এখানে 1 দ্বারা 42xকে গুণ করলে 42xই হবে। তো পরে আরেকটা লাইনে আমরা লিখি এখানে or 10x² মাইনাস 42x, যেটা প্লাস 42x ডান দিকে সেটা হচ্ছে মাইনাস 42x হবে আগে, তারপরে আমরা লিখবো -40, ঠিক আছে, ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিয়ে তারপরে করবো। তো ধরো আমরা দেখাচ্ছি এখানে পেজ নেই। তো দেখো এখানে এর পরের লাইন কী হবে, এখানে আমরা কী করব যে 2 কমন নেব, তাই না। যদি 2 কমন নেই তাহলে আমাদের এখানে হচ্ছে 5 দুগুণে 10 5x² মাইনাস এটা হবে 21 দুগুণা 42, তাই না। তারপরটা হচ্ছে মাইনাস 20 দুগুণা 40, ঠিক আছে, ইকুয়াল টু 0। পরে আরেকটা লাইন কী করবো, এখানে 2 গুণে আছে তাহলে ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে লিখবো 5x² মাইনাস 21x মাইনাস 20 ইকুয়াল টু 0/2, 0/2, ঠিক আছে। তাহলে এটা 2 দ্বারা 0কে ভাগ করলে 0ই পাই আমরা। তাহলে এখানে হচ্ছে আমাদের 5x² মাইনাস 21x মাইনাস 20 ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখবো অতএব নির্ণয় দ্বিঘাত সমীকরণ কত আসছে আমাদের 5x² মাইনাস 21x মাইনাস 20 ইকুয়াল টু 0, এটাই হয়ে যাবে অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরের অঙ্কটা দেখি। তো এখানে দেখতে পাচ্ছ 6 দাগ যে অঙ্কটা রয়েছে, এখানে কি বলছে যে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে, ঠিক আছে। তো এখানে ভালো করে বোঝো কী বলছে যে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তাই না। তো এটা আমরা সময় কার্য যে অঙ্কগুলো ছিল সেখানে করেছিলাম, সেটা হচ্ছে তোমাদের ক্লাস 8 ছিল, তাই না। তো এখানে কি বলছে মহিমের থেকে কিন্তু মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, আর তারা যদি একসঙ্গে কাজটা করে তাহলে কাজটি হচ্ছে 2 ঘন্টা শেষ করতে পারে, ঠিক আছে। তাহলে মহিমকে যদি আমরা এক্স ধরি তাহলে মজিদের সময় লাগবে হচ্ছে x+3, রাইট। তাহলে যেহেতু এখানে 3 ঘন্টা বেশি বলছে তাহলে 3 ঘন্টাটা প্লাস হয়ে যাবে ওর সঙ্গে, ক্লিয়ার। তো চলো এটা আমরা দেখে নিই সমীকরণ গঠন কীরকম হবে 6 দাগেরটা। তাহলে এখানে আমরা লিখব ধরি মহিমের কোনো একটি কাজ শেষ করতে সময় লাগে x ঘন্টা। তাহলে x ঘন্টা মহিমের লাগলো, তাহলে আমরা লিখব অতএব মজিদের সময় লাগে। তাহলে মজিদে কতটা সময় লাগে, ওর থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে কি লিখব x+3 ঘন্টা, ঠিক আছে। তার মানে মহিম হচ্ছে x ঘন্টা কাজ করে 1 অংশ আর মজিদ কাজ করে x+3 ঘন্টা হচ্ছে 1 অংশ, ঠিক আছে। তো এবার আমরা এটাই লিখব এখানে যে অতএব মহিম x ঘন্টায় কাজ করে 1 অংশ, রাইট। তাহলে 1 ঘন্টায় কাজ করে 1/x অংশ, এটা গেল মহিমেরটা। এবার মজিদ x+3 ঘন্টায় কাজ করে 1 অংশ,
ঠিক আছে। তাহলে 1 ঘন্টায় কাজ করে কতটা 1/x+3 অংশ। ক্লিয়ার? এবার একত্রে 1 ঘন্টা কতটা কাজ করবে? মহিম 1 ঘন্টা কাজ করে 1/x অংশ, আর মজিদ করে 1 ঘন্টায় 1/x+3 অংশ। ঠিক আছে। তাহলে আমরা লিখব এখানে অতএব 1 ঘন্টায় একত্রে কাজ করে, ঠিক আছে, 1 ঘন্টায় একত্রে মানে একসঙ্গে একত্রে কাজ করে, দুটোকে প্লাস করব আমরা। মহিম করেছে 1/x, ঠিক আছে, প্লাস আর মজিদ করেছে 1/x+3। বোঝা গেছে? এত অংশ। তো চলো এটা আমরা একটু সলভ করছি না এখন। এখানে আবার কি লিখবো যে 2 ঘন্টা কাজ করে না, তাহলে 2 ঘন্টায় একত্রে কাজ করে, তাহলে কি হবে 2 দ্বারা এখানে গুণ হয়ে যাবে, 2 × 1/x+1/x+3 অংশ। ঠিক আছে। তার মানে 2 ঘন্টা কতটা কাজ করে এটা আমরা বের করলাম এটা, কিন্তু ওরা 2 ঘন্টায় কাজটা পুরোটা শেষ করে দেয়। পুরোটা শেষ করে মানে হচ্ছে 1 অংশ। ক্লিয়ার? তো এখন আমরা এখানে প্রশ্নানুসারে লিখব, প্রশ্নানুসারে কি লিখব? এখানে লিখব যে 2 × 1/x+1/x+3 = 1। কারণ হচ্ছে 2 ঘন্টায় ওরা সবটা কাজ করে, তো সবটা কাজ মানেই হচ্ছে 1 অংশ। ক্লিয়ার? তো এটাকে আমরা একটুখানি সলভ করে এখানে থেকে সমীকরণটা দেখাবো, দ্বিঘাত সমীকরণটা। ঠিক আছে। তো চলো পরের লাইন কি হচ্ছে দেখি। এখানে 2 যে গুণ আছে, এই 2টা কিন্তু ওদিকে গেলে ভাগ হয়ে যাবে না, তাহলে ভাগ করে নিই। আর ভিতরে যেটা আছে x আর x+3 সেটাকে আমরা লসাগু করব। তাহলে চলো এটাকে লসাগু করে নিই। লসাগুটা হবে এরকম যে x × x+3। চলো এখানে যদি ব্র্যাকেট ইউজ করি তাহলে সেকেন্ড ব্র্যাকেট করবো, কারণ হচ্ছে ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আছে, তাই না? তো x দ্বারা x-কে ভাগ করলে এটা নিচেটাকে ভাগ করলে আমরা x কেটে যাবে, তাই না? আমাদের থাকবে হচ্ছে x+3। তাহলে x+3 ও 1 গুণ করলে আমাদের কত আসবে? এখানে x+3 আসবে, দিলাম। মাঝখানে যে প্লাস সেটা দিলাম। এবার x+3 দ্বারা পুরোটাকে ভাগ করলে x+3টা কাটা যাবে না, সেম যেটা আছে। তাহলে থাকবে কত? x আর 1 গুণ করলে এখানে x, রাইট, ইকুয়াল টু এই যে 2 এদিকে গুণ ছিল ওর দিকে গেলে ভাগ হয়ে যায়, তার মানে 1/2। ক্লিয়ার? এর পরের লাইন যেটা আসবে সেটা হচ্ছে x প্লাস করলে উপরে হবে 2x + 3, আর নিচে x দ্বারা x গুণ করলে হবে x² + 3x। ক্লিয়ার? ইকুয়াল টু 1/2। পরের লাইনে যেটা আসবে দেখো, পরের লাইনে কী করবো আমরা? পরের লাইনে হচ্ছে বজ্র গুণ করবো, মানে কোনাকুনি গুণ। 1 দ্বারা প্রথমে নিচেরটাই গুণ করবো, তাহলে x² + 3x ইকুয়াল টু 2 দ্বারা উপরটাই গুণ করলে হবে 2x + 3। ঠিক আছে। পরের লাইনে যাই। দেখো এখানে x² + 3x, এই 2xটাকে এদিকে নিয়ে আসলে হচ্ছে -2x হবে, আবার 3টিকে এদিকে নিয়ে আসলে সেটাও -3 হবে, ইকুয়াল টু 0। ঠিক আছে। কারণ হচ্ছে দুটোর সামনে প্লাস হলো, তো দুটোই এদিকে মাইনাস হয়ে গেল। পরের লাইনে কী করবো? x² প্লাস, দেখো 3 থেকে 2 বাদ যাচ্ছে না, প্লাসে মানে যে মাইনাস, 3x থেকে 2x বাদ দিলে কত হবে? 1x, মানে শুধু x, তারপরে হচ্ছে -3 ইকুয়াল টু 0। আমাদের দ্বিঘাত সমীকরণ তাহলে এটাই, তাই না? আকারটা কীরকম রয়েছে? ax² + bx + c = 0। ঠিক আছে। তোমরা এটা জানো। তো এখানে উত্তর কী লিখবো আমরা? অতএব নির্ণয় দ্বিঘাত সমীকরণ নির্ণয় দ্বিঘাত সমীকরণ x² + x - 3 = 0। তাহলে এটাই অ্যান্সার হয়ে গেলো। এখানে কিন্তু জাস্ট সমীকরণ গঠন করতে বলা হয়েছে, কিন্তু কোনো মান বের করতে বলা হয়নি। তাই আমরা এই দ্বিঘাত সমীকরণ পর্যন্তই আমরা অঙ্কটাকে সলভ করে নিচ্ছি। ঠিক আছে। এখানে কিন্তু এক্স এর মান বের করতে হচ্ছে না। তো চলো নেক্সট অঙ্ক দেখি। তো এরপরে হচ্ছে 6-এর 7 দাগে যে অঙ্কটা রয়েছে এখানে বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদ্বয়ের যে গুণফল রয়েছে সেটা সংখ্যাটার চেয়ে কত কম? 12 কম। ঠিক আছে। তো এখানে আমরা কি করব, যে বলছে এখানে দেখো ভালো করে, যে একক স্থানীয় যে অঙ্কটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে দশক স্থানীয় অঙ্কের অপেক্ষা কত? 6 বেশি আছে, তাই না? তার মানে কি দশক স্থানীয় অঙ্কটাকে আমরা যদি x ধরি, তাহলে একক স্থানীয় অঙ্কটা কত হবে? x + 6, 6 যেহেতু বেশি বলছে। ঠিক আছে। তো সেইভাবে আমরা এই সমীকরণটাকে গঠন করব। তো চলো সমীকরণটা দেখে নিই। তাহলে এখানে লিখব, ধরি
ধরি দশক স্থানীয় অঙ্কটি এক্স। তাহলে দশক স্থানীয় অঙ্কটা ধরলাম এক্স, তাহলে অতএব একক স্থানীয় অঙ্কটি কত আসবে? এক্স প্লাস সিক্স। ঠিক আছে, তাহলে এক্স প্লাস সিক্স হয়ে গেল এটা। এবার লিখব অতএব সংখ্যাটা লিখতে গেলে কি লিখবো আমরা? দশক স্থানীয় যেটা সেটাকে লিখবো আমরা 10x, তাই না? প্লাস একক স্থানীয় রয়েছে কত? এক্স প্লাস সিক্স। এটা হচ্ছে আমাদের সংখ্যা। তো এটাকে যদি আমরা একটুখানি ক্যালকুলেশন করি, এখানে এটা পাচ্ছি 10x প্লাস এক্স প্লাস সিক্স। ঠিক আছে, তার মানে কত পাচ্ছি এখানে? দেখো 10x আর এক্স প্লাস করলে কত হবে? 11x, তাই না? তো এখানে আমাদের যে সংখ্যাটা অ্যাকচুয়ালি হবে সেটা হচ্ছে 11x প্লাস সিক্স। এটা হচ্ছে আমাদের কিন্তু সংখ্যাটা। ঠিক আছে, এবার যেটা বলছে যে অঙ্ক দুটোর গুণফল কত হবে? এই যে দশক স্থানীয় অঙ্ক এটা আর এটা, এই দুটোর গুণফল কত হবে? যে অঙ্কটার থেকে কত কম এখানে বলছে, কোশ্চেনে বলেছে হচ্ছে 12 কম হবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এটাকে প্রশ্নানুসারে দেখাবো এখন। চলো, এটা দেখলে তোমরা বুঝতে পারবে। প্রশ্নানুসারে কি করব? অঙ্ক দুটো গুণফল দেখাবো। অঙ্ক হচ্ছে একটা এক্স দশক স্থানীয় অঙ্ক ইন্টু আর একটা হচ্ছে এক্স প্লাস সিক্স। ঠিক আছে, এখানে তোমরা গুণচিহ্ন দিতে পারো, অসুবিধা নেই। এবার এটার সঙ্গে সমান সমান দেখাবো যে অঙ্কটা রয়েছে, এই যে সংখ্যাটা, সেটা কত? সেটা হচ্ছে 11x প্লাস সিক্স। এটার থেকে কিন্তু 12 কম, মানে -12, রাইট? এখানে যে সংখ্যাটা রয়েছে 11x প্লাস সিক্স মাইনাস কত করতে হবে? 12 করতে হবে। ঠিক আছে, কারণ হচ্ছে সংখ্যাটা থেকে 12 কম। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো গঠনটা। তো এরপরে যেটা সলভ করতে হবে সেটা একটু দেখে নাও কীভাবে করতে হচ্ছে। তাহলে কী করবো? এখানে এক্স গুণ করলে হবে, এখানে এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স দ্বারা সিক্সকে গুণ করলে হবে 6x ইকুয়াল টু, এরপরে যেটা করবো আমরা এখানে হচ্ছে 11x প্লাস সিক্স মাইনাস 12। ঠিক আছে, তো পরের লাইনে আমরা চলে যাই। এখানে কত রয়েছে? এক্স স্কোয়ার প্লাস 6x, এই 11xটাকে এদিকে নিয়ে আসলে হচ্ছে -11x হবে। ঠিক আছে, ইকুয়াল টু এই দুটোকে আগে মাইনাস করে নিই। কত হচ্ছে? 12 থেকে 6 বাদ যাচ্ছে না, তাহলে 12 থেকে 6 বাদ গেলে এখানে -6 হবে। ঠিক আছে, এই প্লাসে মানে যে মাইনাস হয়, ক্লিয়ার? 12 বড় সংখ্যা মাইনাস, তাই এখানে -6 হয়ে গেল। আচ্ছা, পরের লাইন এক্স স্কোয়ার প্লাস 11x থেকে 6x বাদ যাচ্ছে না, তাহলে 11 বড় সংখ্যা এখানে মাইনাস হবে। এখানে 11 থেকে 6 গেলে হচ্ছে 5x, তাই না? 5x হয়ে গেলো। আর এই 6টাকে বাদ দিকে নিয়ে আসলে আমাদের এটা +6 হবে ইকুয়াল টু 0। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের সমীকরণ গঠন হয়ে গেছে। তো এটাকে যদি আমি ক্লিয়ার করে একবার লিখি, তাহলে কি লিখবো? এই লাইনটাই লিখছি কিন্তু, হ্যাঁ, এখানে কাটাকাটি হলো তাই। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এই হচ্ছে আমাদের সমীকরণটা। ঠিক আছে, তো এটার আমরা উত্তর লিখবো কি? অতএব নির্ণয় দ্বিঘাত সমীকরণ কত রয়েছে? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 হয়ে গেল আমাদের আনসার কমপ্লিট। আশা করি এটা বুঝতে পেরেছো। তো চলো নেক্সট অঙ্ক দেখি। তো এখানে দেখতে পাচ্ছ 8 দাগে যে অঙ্কটা রয়েছে লাস্ট অঙ্ক, এখানে কি বলছে? 45 মিটার দৈর্ঘ্য ও 40 মিটার প্রস্থ একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটা রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গ মিটার। ঠিক আছে, এই ধরনের অঙ্ক তোমরা ক্লাস 8-এ করেছিলা। ঠিক আছে, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 45 মিটার, প্রস্থ দেওয়া আছে 40 মিটার, একটা আয়তক্ষেত্রাকার খেলার মাঠ, তার বাইরে চারপাশে একটা সমান চওড়া রাস্তা আছে, রাস্তাটার ক্ষেত্রফল দেওয়া আছে। ঠিক আছে, তো তাহলে রাস্তার চওড়া কত হবে সেটা কিন্তু এখানে বের করতে হবে। ঠিক আছে, সেটা কিন্তু ধরে নিতে হবে, বের করতে এখানে বলা হয়নি যদিও, তো ধরে নিতে হবে। ঠিক আছে, ধরে নিয়ে আমরা সমীকরণ গঠন করব। তো চলো সমীকরণ গঠনটা দেখা যাক। তো দেখো এখানে 6-8 দাগে যে কোশ্চেনটা অ্যাকচুয়ালি বলা আছে, চলো আমি একটু ছবিটাকে এখানে এঁকে নিই। একটা আয়তক্ষেত্রাকার, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, একটা ধরো আয়তক্ষেত্রাকার, এখানে আমি মাঠ আঁকলাম। এই যে মাঠ, এটার হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে এখানে কত? 45 মিটার দেওয়া আছে। ঠিক আছে, আর প্রস্থ দেওয়া আছে কত? 40 মিটার দেওয়া আছে, রাইট? এখন এইটার হচ্ছে বাইরের চারপাশে একটা সমান চওড়া রাস্তা আছে, সমান চওড়া একটা রাস্তা রয়েছে। ঠিক আছে, এবার রাস্তাটা যে রয়েছে, এই রাস্তার কিন্তু ক্ষেত্রফল এখানে বলে দেওয়া আছে, যে শুধু রাস্তার যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 450 বর্গ মিটার। কত আছে? 450 বর্গ মিটার। এই যে আমি
এম স্কোয়ার লিখেছি, ঠিক আছে। তো কী করবো এখানে, প্রথমে আমরা বের করবো এখানে শুধু যে মাঠটা আছে এই মাঠের ক্ষেত্রফল বের করবো একবার, শুধু মাঠটা, ঠিক আছে। আরেকবার করবো কি, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল। তাহলে রাস্তা সহ মাঠের যে দৈর্ঘ্য হবে, আমরা যদি চওড়াটাকে ধরি এখানে এক্স মিটার, তাহলে এদিকে এক্স এদিকেও এক্স বাড়বে, তাই না? তাহলে এক্স এক্স দুই দিকে বাড়লে কত হবে, 2x বেড়ে যাবে। তার মানে বাইরের দিকে যে হবে রাস্তা সহ যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 45 যোগ 2x, বোঝা গেছে। আর প্রস্থ যেটা আছে সেটা হচ্ছে রাস্তা সহ যে প্রস্থ হবে সেটা হচ্ছে 40 যোগ এখানেও কিন্তু 2x হবে, কারণ হচ্ছে এদিকে এক্স মিটার চওড়া বেড়ে যাবে, এদিকেও এক্স মিটার চওড়া বেড়ে যাবে, যেহেতু চারপাশে সমান চওড়া রয়েছে রাস্তাটা, ঠিক আছে। তাহলে এটা কত আসবে, প্রস্থ হচ্ছে 40 যোগ 2x, ঠিক আছে। তো রাস্তার চওড়াটা সহ এবার ক্ষেত্রফল কত হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে রাস্তা সহ যে আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল সেটা থেকে শুধু মাঠের ক্ষেত্রফল সেটাকে আমরা বাদ দিলে পরে রাস্তার যে ক্ষেত্রফল সেটা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। তো চলো এখানে আমরা ধরে নিয়ে অঙ্কটাকে সলভ করি। তো এখানে আমরা কি করব, তো এখানে লিখব ধরি রাস্তাটির চওড়া এক্স মিটার, ঠিক আছে। তাহলে এক্স মিটার যদি হয় তাহলে আমরা লিখব অতএব রাস্তা সহ মাঠটির দৈর্ঘ্য কত আসবে, হচ্ছে 45 যোগ 2x, তাই না, 2x মিটার। আশা করি এখানে আর বোঝাতে হচ্ছে না, কারণ আমি এখানে অলরেডি বুঝিয়েছিলাম, তাই না, এখানে বুঝিয়েছি, তোমরা এটা বুঝতে পেরেছ। এবার প্রস্থ কত আসবে, তাহলে এখানে প্রস্থ সেম, তাই না, প্রস্থটা হচ্ছে আমাদের কত আসবে 40 যোগ 2x মিটার, ক্লিয়ার। তাহলে আমরা এখানে লিখব যে রাস্তা সহ ক্ষেত্রফল, ঠিক আছে। কি লিখব, অতএব রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল কত আসবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত, এখানে হচ্ছে 45 যোগ 2x ইন্টু 40 যোগ 2x, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে রাস্তা সহ মাঠটার ক্ষেত্রফল, এটা পুরোটা এত বর্গ মিটার, রাইট। এবার শুধু মাঠটার যদি ক্ষেত্রফল আমরা লিখি তাহলে কত লিখবো, এখানে শুধু 45 গুণ 40 লিখবো, ঠিক আছে। কি লিখবো এখানে, শুধু মাঠটির ক্ষেত্রফল কত লিখবো, এখানে 45 গুণ 40, ঠিক আছে। এই দৈর্ঘ্য গুণ প্রস্থ, এত বর্গ মিটার। তাহলে রাস্তা সহ মাঠটার ক্ষেত্রফল থেকে শুধু মাঠটার ক্ষেত্রফলটাকে বিয়োগ করলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো এখন আমরা এখানে প্রশ্নানুসারে লিখব, তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফলটাকে আগে লিখি, 45 যোগ 2x ইন্টু 40 যোগ 2x, ক্লিয়ার। এটা থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে, বিয়োগ 45 গুণ 40, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু কত আছে এখানে ক্ষেত্রফল, 450 বর্গমিটার, ঠিক আছে। এটার সঙ্গে সমান সমান দেখাবো এটা। তাহলে এটা হচ্ছে প্রথম স্টেপে আমাদের প্রশ্ন অনুসারটা দেখালাম। এবার চলো বাকিটুকু সলভ করে একটু দেখি। তাহলে এখানে দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এই যে দুটো রাশি আছে পরপর কিন্তু গুণ আকারে রয়েছে না। তাহলে গুণ আকারে থাকলে কী করতে হবে, আমাদেরকে একটা গুণ করতে হবে, ঠিক আছে। গুণটা আমরা কেমন করে করব, তাহলে এখানে 45 আর 40 একবার গুণ করতে হবে, 45 দ্বারা 40কে একবার, আর 45 দ্বারা হচ্ছে 2কে একবার, ঠিক আছে। তাহলে 45 দ্বারা 40কে যদি গুণ করি, দেখো এখানে কীভাবে সিম্পলভাবে করবে, 4 দ্বারা হচ্ছে 4 5 20 শূন্য, হাতে 2, 4 4 16 17 18, তাই না, 180। কিন্তু এখানে একটা শূন্য ছিল, এই শূন্যটা পিছনে লাগিয়ে দিবে, ক্লিয়ার। আচ্ছা 45 দ্বারা হচ্ছে 2কে গুণ করলে কত হবে, এবার 45 গুণ হচ্ছে 90, 90x হয়ে গেল। এবার আবার হচ্ছে 2 দ্বারা কিন্তু গুণ করতে হবে এটা, তাহলে 2 দ্বারা 40কে গুণ করলে কত হবে, এখানে 40 দুগুণে হচ্ছে 80x, ক্লিয়ার। আবার এই 2 দ্বারা হচ্ছে এটাকে গুণ করো, তাহলে 2 দুগুণে 4x স্কোয়ার, বোঝা গেছে। তারপরে আছে মাইনাস, দেখো 45 আর 40 গুণ করলে 1800 হবে, আমরা একবার গুণ করেছি এখানে, দেখো যে 45 আর 40 গুণ করলে 1800 হচ্ছে না, তাহলে 1800 হলো, ইকুয়াল টু এদিকে থাকছে আমাদের 450, বোঝা গেছে। তাহলে পরে নিয়ে আসি, দেখো এখানে -1800 এখানে +1800 কেটে যাচ্ছে,
তো এখানে আমাদের কী কী থাকছে দেখো, 4x² যেটা আছে না, সেটা 4x² আমরা প্রথমে লিখবো, একদম লিখলাম। এবার এই দুটোকে যোগ করো, 80 আর 90কে যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত হচ্ছে এখানে, 80 আর 90কে যোগ করলে 170x, তাই না? 8 আর 9 17 হয়, তাহলে 170x হবে। আর এই ডান দিকে যে রয়েছে 450, সেটা বাদিকে নিয়ে আসো, তাহলে কত হবে আমাদের এখানে 450 বাদিকে চলে আসবে না, মাইনাস ইকুয়াল টু কত হবে তাহলে 0, বোঝা গেছে। এর পরের লাইনে আমরা কী করবো দেখো একটুখানি, এখান থেকে আমরা কী করবো 2 কমন নিব। দেখো 2 যদি কমন নিই তাহলে হচ্ছে 2x², তাই না? 2 দুগুণে 4 হয়, প্লাস 170 থেকে 2 যদি কমন হয় মানে 2 দ্বারা ভাগ করতে হবে এটাকে, তাহলে 8 দুগুণে 16, ঠিক আছে, 5 দুগুণে 10, মানে 85 দুগুণে কিন্তু 170 হয়, তাহলে 85x বিয়োগ 2 দ্বারা এটাকে ভাগ করো, তাহলে 2 দুগুণে 4 আর 25 দুগুণে 50, মানে 225 হবে, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু 0। পরের লাইন লিখি আমরা, এখানে কমন নিলাম, তাই না? কমন নেওয়ার পরে এই যে 2টা রয়েছে, 2টাকে আমরা হচ্ছে ওদিকে ভাগ করে দিলাম, ঠিক আছে। তো ভাগ করার পর সিম্পল এখানে শূন্যই হবে। তো আরেক লাইন লিখি এখানে, 2x² প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। তার মানে আমাদের কি দ্বিঘাত সমীকরণ গঠন হয়ে গেছে। তো এখানে আমরা উত্তর লিখবো, অতএব নির্ণয় দ্বিঘাত সমীকরণ কত আসছে আমাদের, 2x² প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। তো আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। এই লেসেন থেকে সব অঙ্ক মোটামুটি তোমাদের হচ্ছে কমপ্লিট রয়েছে, এখানে ক্লিয়ার হয়ে গেছে, তাই না? তো এরকম টাইপ যদি আরও তোমাদের ক্লাস পেতে চাও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই হচ্ছে একটা ভিডিওতে লাইক দিয়ে যাবে। তো আজকের মতো এখানেই।